অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে ভারত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। দেশ জাতি সার্বভৌমত্ব সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলা করতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। আধিপত্যবাদী মনোভাবের কারণে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। 18 কোটি 19 কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? কখনোই পারবেন না। হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে। আচরণ পরিবর্তন না করলে আগামীতে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন রিজভী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে ভারতের সিংপাড়া সীমান্তের পিলারের মাঝামাঝি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। তিনি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাসিন্দা। বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। কোন দেশের আগ্রাসন সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কারো অতীত কেমন, বর্তমান কেমন বা ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জনগণের। আর জনগণের রায় জানতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে সংস্কার প্রয়োজন, তবে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ হতে হবে। সংখ্যালঘুর তকমা লাগিয়ে কিছু মানুষকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। বলেন, দেশের প্রশ্নে সবাই একজোট। সম্মেলনে কুমিল্লার নামে বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ডিলাররা বলছেন, উৎপাদক প্রতিষ্ঠান চাহিদা মতো তেল সরবরাহ না করায় এই সংকট। 2-1 দিনের মধ্যে সমাধান না হলে বাজারে বোতলজাত তেল একেবারেই মিলবে না। এদিকে বেশিরভাগ দোকানে বোতলজাত তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা। সংকটের দ্রুত সমাধানের দাবি তাদের।
দরকার আমি তেল নেব। ওই যে যারা ডিলার ওনাকে বলেন শুধু আমি তেল নেব, আপনি আড়াটা নেব না। আপনি আমলিক বললেন কেন? আপনি আমলিক থেকে আমলিক বলছি। 1 লিটার সয়াবিন তেল কেনা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার এই বিতণ্ডা। তেল কিনতে হলে ক্রেতাকে এর সাথে ওই কোম্পানির অন্য আরেকটি পণ্য নিতে হবে, এমন শর্ত জুড়ে দিয়েছেন বিক্রেতা। এতে স্বভাবতই ক্ষুব্ধ ওই ক্রেতা। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানিগুলো সয়াবিন তেলের সাথে তাদের আরও কিছু ভোগ্যপণ্য না নিলে আলাদা করে তেল সরবরাহ করছেন না। আমার 10 বস্তা আড়া দিতে বলছি, তাও আমি বলছি 5 কার্টন দেন, কিন্তু এর পরে বলতেছে আপনি 5 কার্টন পাইবেন না, আপনি 2 কার্টন পাইবেন। 50 লিটার 60 লিটার তেল লাগে, সেখানে আমরা 20 লিটার তেলও পাই না। গত 2 সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বাজারে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে এই সপ্তাহ এটি আরও প্রকট হয়েছে। দোকানে দোকানে ঘুরেও বোতলজাত তেল পাচ্ছেন না ক্রেতারা। 5-7টা দোকানে গেছি, তীর বা রূপচাঁদা যেটা আমরা ব্যবহার করি সেটা নাই। যে কয়েকটা আড়ত আছে, আমি 4টা দোকানে আমি ঘুরে আসছি। 5 লিটারের কোনো দেশি তেল নেই, সব সানফ্লাওয়ার বা বাইরের কোনো তেল আছে। শুক্রবার সকাল থেকে তেলের সরবরাহ না থাকায় কারওয়ান বাজারের অনেক ডিলারের দোকান ছিল বন্ধ। উৎপাদক প্রতিষ্ঠানগুলো কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছে, অভিযোগ তাদের। 1 লিটার 2 লিটার 5 লিটার মালের সংকট বেশি, কিন্তু কোম্পানিগুলো অ্যাভেলেবেল ফ্যাক্টরি থেকে মাল ডেলিভারি দিচ্ছে না। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে। ফুলকপি ও বাঁধাকপি 40 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 40 টাকা কেজি, মানভেদে সিম 60 থেকে 100 টাকা ও টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। তবে বাজারে আলুর দাম এখনও বাড়তি, মানভেদে বিক্রি হচ্ছে 75 থেকে 100 টাকা কেজি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারকের সই জাল করে আদালতের 33 কোটি টাকা আত্মসাৎ করেছেন মানিকগঞ্জের ইমরান নাজির। তাকে সহায়তার অভিযোগ উঠেছে জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে আত্মসাতের প্রমাণ মেলায় জজ আদালতের হিসাব সহকারী পদ থেকে বরখাস্ত হন নাজির। তবে অভিযোগ ওঠার পরেই দেশ ছেড়ে দুবাইয়ে চলে গেছেন তিনি। চক্রের 21 জনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। জমি সংক্রান্ত মামলায় জজ আদালতে 21 লাখ টাকা জমা রাখেন মানিকগঞ্জের বাইরা ইউপি সদস্য আব্দুস সামাদ মোল্লা। তবে মামলা নিষ্পত্তির পর টাকা ফেরত দিতে গড়িমসি করে জেলা হিসাবরক্ষণ অফিস। এক পর্যায়ে জানা যায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে তার টাকা তুলে নিয়েছে অন্য কেউ। 46,000 টাকা এই কোর্ট ফি কিনে টাকা রাখছি, তাই আমার টাকাটা কো আমার কাজ ঘুরাইতেছে, কাল ঘুরাইতেছে। ঘটনা তদন্তে জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজিরের দুর্নীতির তথ্য পাওয়ার পর বরখাস্ত হন তিনি। মামলার ভুয়া পেমেন্ট অর্ডার বানিয়ে আদালতের জিম্মায় থাকা শতাধিক মানুষের 32 কোটি 60 লাখ টাকার বেশি লোপাটের অভিযোগ নাজির ও তার চক্রের বিরুদ্ধে। তদন্তে জেলা হিসাবরক্ষণ অফিসের ডিএফও নজরুল ইসলাম, সুপার দেওয়ান ফেরদৌস ওয়াহিদ, ইমরানের স্বজন সহ 21 জনের বিরুদ্ধে উঠেছে সহায়তার অভিযোগ। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ডিএফও এর। জজ কোর্ট থেকে বিল পেয়েছি, সঠিকভাবেই আমরা তাদের ওই বিলটা সঠিক ভেবেই পাস করছি। মানে আমার নামে যে হয়েছে ওনার নামে হয়েছে এটা তো আমাদের জানাই ছিল না, আজকেই তো আমরা প্রথম জানলাম যে এটা হয়েছে। ইমরান নাজিরের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন তার স্ত্রী। বর্তমানে দুবাইতে অবস্থান করার স্বামীর অপকর্মের দায় নেবে না পরিবার, বলেন তিনি। ইমরান আর ওর যে কাকাতো ভাই আছে 19 নম্বরে মনে হয় ইয়া দিচ্ছে, ও হচ্ছে মেন একদম, আর হচ্ছে শরীফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার শাস্তির দাবি আইনজীবীদের। এ বিষয়ে দুদকের সঙ্গে কথা বলেছেন মানিকগঞ্জ জেলা জজ, জানান প্রশাসনিক কর্মকর্তারা। দেখেছে রানী মামলায় টাকা জমা আছে 5 লাখ টাকা, ওইটার এমন বসাই দিয়েছে 50 লাখ টাকা। আইনগতভাবে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছেন। এই ঘটনায় ইমরান নাজির সহ 21 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে জজ আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে ধারাবাহিকভাবে কমছে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে 15%। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে দেশি বিদেশি বিনিয়োগ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এজন্য ব্যবসার পরিবেশ তৈরি ও আস্থা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রথমেই ধাক্কা খায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে যায় উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে।
ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $30 কোটি। গত অর্থবছরের একই সময়ে যা ছিল $35 কোটি 30 লাখ, অর্থাৎ 3 মাসে এফডিআই কমেছে 15%। নতুন বিনিয়োগ আসবে না এই মুহূর্তে 3 মাসে, কারণ সবাই তো চিন্তা করবে এটা কি হচ্ছে বাংলাদেশের পলিসিগত কি চেঞ্জ হবে, নতুন সরকার আসলে ওটা থাকবে কি থাকবে না, তো ওই আনসার্টিনিটি থাকবে। ইমিডিয়েটলি সমস্ত পরিবর্তন হবে না। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা 100টি অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়ীরা বলছেন, সেবার পরিধি বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। ওর তো প্রফিট করবো, টাকা নিয়েও যেতে হবে, তো ওর ওই কনফিডেন্সটা প্রয়োজন। তো আমাদের একটা বড় কাজ হচ্ছে দেশের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। আমরা যতই বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারবো, আমরা হুট করে পলিসি চেঞ্জ করব না। ইউটিলিটি যে সুবিধাগুলো আছে, বিশেষ করে এখানে যে বিদ্যুৎ, আমরা গ্যাস, অবকাঠামো, এই কাজগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। তো আমার মনে হয় যে আমাদের যে 5টি ইকোনমিক জোন এখন প্রস্তুত আছে, এখানে বিনিয়োগকারী, বিশেষ করে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, তারা এখন আসতে পারে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে দেশের এফডিআই এখনও জিডিপির 1% কম। উন্নত দেশের লক্ষ্য পূরণের যা আরও বাড়াতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir এর তথ্যানুসারে বেলা 11:30টার দিকে ঢাকার স্কোর ছিল 248। এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দূষণের দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। এছাড়া চীনের সাংহাই 5 ও ভারতের কলকাতা 6 নম্বরে রয়েছে। বিশ্বের 126টি দেশের মধ্যে সবচেয়ে কম দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, যার স্কোর 14। এর পরের অবস্থানে রয়েছে কানাডার মন্ট্রিয়াল এবং নরওয়ের অসলো শহর। সাধারণত স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাই।